Hello and welcome all of you to our YouTube channel Inside Science। আজকে আমরা যে অধ্যায়টা সম্পর্কে পড়ব সেটা হলো ক্লাস 10-এর একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেটার নাম দেখতেই পাচ্ছ তোমরা, তাপের ঘটনাসমূহ। তাপের ঘটনাসমূহ পড়ার আগে আমি বলতে চাইব যে যারা মাধ্যমিক 2027-কে টার্গেট করছো তোমরা প্রত্যেককে জানাই যে এই ক্লাসটা তোমরা যদি মন দিয়ে করো, এই চ্যাপ্টার থেকে 5 নাম্বারের কোশ্চেন হয়, সেই 5 নাম্বার তোমরা অতি সহজেই সাবলীলভাবে করতে পারবে পরীক্ষার সময়। ঠিক আছে? তো দেখো কী কী এখানে যে কোশ্চেনের প্যাটার্নটা হয় সেটা কী হয়। একটা থাকে এমসিকিউ থাকবে, মানে বিগত বছরের কোশ্চেন থেকে বলছি, এমসিকিউ থাকবে একটা থাকবে ভেরি শর্ট কোয়েশ্চেন, এবং একটা থাকবে 3 নাম্বারের থাকবে একটা। বুঝতে পেরেছ? এবং এটা সংজ্ঞাও দেয় 2025 এখান থেকে ম্যাথও পড়েছিল, মানে অঙ্ক পড়েছিল একটা। আবার এর অর্থ কী বা বিভিন্ন যে কোশ্চেনগুলো হয় সেগুলো কিন্তু এখান থেকে পড়ে। তাহলে আমাদের যেভাবে পড়তে হবে সেটা হলো এমসিকিউটাকেও কভার করতে হবে, ভেরি শর্ট কোশ্চেনটাকেও কভার করতে হবে, এবং 3 নাম্বারের কোশ্চেনটাও যেমন উত্তর দিতে পারি সেরকমভাবে পড়তে হবে। তাপের ঘটনাসমূহ যখন পড়াবো বা যখন পড়বো আমরা, তখন কি কি পড়বো? তাপের ফলে, তাপ কাকে বলে জানতে হবে। তাপ কাকে বলে কেউ কি জানো? দেখো, তাপ হলো এক প্রকার শক্তি, যা গ্রহণে বস্তু উষ্ণ হয় এবং যা বর্জনে বস্তু শীতল হয়, তাকে বলে তাপ। এবার তাপের একক কী, যেটা আমাদের জানা উচিত। একক যেটা আমরা আগের ক্লাসে অলরেডি জেনে এসেছি। তাপের একক কী? সিজিএস পদ্ধতিতে হয় ক্যালোরি। শক্তির একক কী হয়? ক্যালোরি। তাহলে তাপের একক হবে ক্যালোরি। আর হচ্ছে তোমার এসআই পদ্ধতিতে হবে জুল আর জে। তাহলে তাপের সিজিএস এবং এসআই একক সম্পর্কে একটু আমাদের আইডিয়া থাকতে হবে। তাপ কি? তাপ হলো এক প্রকার শক্তি, যা গ্রহণে বস্তু উষ্ণ হবে এবং বর্জনে বস্তু শীতল হবে। তারপরে আসছি তাপের পরে আরেকটা ধারণা তোমরাকে দিয়েই রাখি, উষ্ণতা কি? উষ্ণতা হলো বস্তুর এমন একটা তাপীয় অবস্থা যার সাহায্যে আমি বলতে পারবো যে বস্তুটা শীতল নাকি উষ্ণ, এবং মানে বস্তুটার তাপের পরিমাণটা আমি বলতে পারবো, এবং তাপের প্রবাহের অভিমুখ আমি কিন্তু উষ্ণতার সাহায্যে বলতে পারবো। কিভাবে? ধরো এটা হচ্ছে 100 ডিগ্রি সির একটা বস্তু, আর এটা ধরো 10 ডিগ্রি সির একটা বস্তু। দুটো বস্তুকে আমি ধরো একটা ধাতব তার দিয়ে যুক্ত করে দিলাম। যদি যুক্ত করে দিই তাহলে কোন বস্তুটার দিকে তাপ যাবে কীভাবে বুঝবো? এর 100 ডিগ্রি সি, এর 10 ডিগ্রি সি, কোনটার উষ্ণতা বেশি? দেখতে পাচ্ছ 100 ডিগ্রি সি। তাহলে 100 ডিগ্রি সির থেকে তাপ এই দিকে যাবে। তাহলে তাপ প্রবাহের অভিমুখটা কার সাহায্যে জানতে পারলাম? উষ্ণতা। এবং উষ্ণতার একক, উষ্ণতার সিজিএস পদ্ধতিতে একক কি? ডিগ্রি সি। এসআই পদ্ধতিতে একক কেলভিন, এবং এফপিএস পদ্ধতি, এটাও জেনে রাখা দরকার, এফপিএস ফুট পাউন্ড সেকেন্ড পদ্ধতিতে এর একক হচ্ছে ডিগ্রি ফারেনহাইট। হয়েছে? এই 3টা একক সম্পর্কে আমাদের আইডিয়া থাকা দরকার। এবং উষ্ণতার যে মাত্রা হয় সে মাত্রা সম্পর্কে একটু আইডিয়া থাকা উচিত, সেটা হচ্ছে থিটা, এটাকে বলা হয় থিটা। তাহলে উষ্ণতা সম্পর্কে জানলাম, তাপ সম্পর্কে জানলাম। এরপর কোনো একটা বস্তুকে যদি তাপ দেওয়া হয় তাহলে কী ঘটনা ঘটতে পারে সেটা সম্পর্কে জানবো। দেখো, যদি আমি তাপ দিই, ধরো এটা একটা বস্তু আছে, ধরো এই বস্তুটাকে যদি আমি তাপ দিই, তাপ প্রয়োগ করি, তাহলে কী কী ঘটনা ঘটতে পারে? ধরো এটা 20 ডিগ্রি সি এর বস্তু, এই বস্তুটা 20 ডিগ্রি সি থেকে 100 ডিগ্রি সি হতে পারে। তাপ প্রয়োগ করছি 20 ডিগ্রি সি থেকে 100 ডিগ্রি সি, মানে 1 নম্বর বলছি উষ্ণতার পরিবর্তন হলো, বা এক্ষেত্রে কী হলো? বৃদ্ধি হয়েছে। আমি যদি তাপটা নিয়ে নিই, নিষ্কাশন হলো, তাহলে এখানে উষ্ণতার বৃদ্ধি, ওখানে হ্রাস হবে, কমে যাবে। 2 নম্বরে বলছি আমি যদি এটা ধরো 0 ডিগ্রি সি এর বরফ থাকে, কি বললাম? 0 ডিগ্রি সি এর বরফ, এটাকে যদি আমি 0 ডিগ্রি সি এর জলে পরিণত করতে চাই, তাহলে আমার তাপ লাগবে। বুঝেছি? তাহলে তাপের প্রভাবে কি? বস্তুর বরফ ছিল, কঠিন থেকে জল তরলে হলো, মানে অবস্থার পরিবর্তন হলো। 2 নম্বর বলছি অবস্থার পরিবর্তন ঘটানো গেল। দেখো তাপ প্রয়োগে উষ্ণতার পরিবর্তন, অবস্থার পরিবর্তন। 3 নম্বরে বলছি রাসায়নিক বিক্রিয়া বা রাসায়নিক পরিবর্তন, যেমন CaCO3 এক্সাম্পলটা এখানে দিচ্ছি। CaCO3কে যদি আমি তাপ দিই,
CaCO3 ক্যালসিয়াম কার্বনেট রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারে তোমরা পড়বে। CaCO3 কে যদি হিট দেওয়া হয় কি উৎপন্ন হয়? CaO ক্যালসিয়াম অক্সাইড প্লাস CO2। CaCO3 থেকে CaO নতুন যৌগ ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। দেখো হলো, তাহলে হিটের প্রভাবে দেখো রাসায়নিক বিক্রিয়া মানে একটা এই যে CaCO3 ছিল X মৌল ছিল, Y প্লাস জেডে ভেঙে গেল, দেখো দুটো মৌলতে পরিবর্তিত হলো। তাহলে 3 নাম্বার। আর 4 নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে তাপীয় প্রসারণ, যেটা আমরা পড়বো এই চ্যাপ্টারে। তাপীয় প্রসারণ মানে তাপীয় প্রসারণ। এবার তাপীয় প্রসারণ মানে কি? তাপ প্রয়োগ করলে যদি কোনো বস্তুর প্রসারণ হয়, ঠিক আছে, বা যদি তাপটা আমি কেড়ে নিই, যদি সংকোচন হয়, বা তাপ যদি নিষ্কাশন করি যদি সংকোচন হয়, সেক্ষেত্রে তাকে বলবো তাপীয় সংকোচন। বাট আমরা তাপীয় প্রসারণ সম্পর্কে একটু পড়তে বেশি ইচ্ছুক, তাহলে এটা তোমরা নোট করে নিতে পারো যে তাপ প্রয়োগের ফলে কী কী ঘটতে পারে। দেখো উষ্ণতার পরিবর্তন, অবস্থার পরিবর্তন, রাসায়নিক বিক্রিয়া, আর হচ্ছে তোমার তাপীয় প্রসারণ। এবার আমরা তাপীয় প্রসারণ পড়ব কঠিনের ক্ষেত্রে। কঠিন। এবার কঠিনের তাপীয় প্রসারণটা দেখো 3 রকম হতে পারে। 1 নাম্বার দৈর্ঘ্য প্রসারণ হতে পারে, মানে কোনো একটা কঠিন পদার্থ যা শুধুমাত্র ধরো দৈর্ঘ্যটা আছে, ধরো এই মার্কারটাকেই আমি যদি বলি তোমাদের সামনে, মার্কারটা দেখতে পাচ্ছ, আশা করছি এই মার্কারটা দৈর্ঘ্যটা এই প্রস্থটার তুলনায় বেশি, তাহলে আমি দৈর্ঘ্যটাকে এটার বেশি বলবো। তাহলে ধরো কোনো একটা রড আছে, তাহলে তার, বা যদি এটাকে হিট দেওয়া হয়, দৈর্ঘ্য বরাবর যে পরিবর্তনটা হবে মানে হিট দেওয়া হলো, এটা ধরো প্রথমে এভাবে ছিল, হয়েছে, এবার হিট দেওয়ার ফলে ধরো, বা আমি ধরছি এভাবে ছিল, হিট দেওয়ার ফলে ধরো এটা বেড়ে এতটা হলো, হয়েছে। যদি এইটুকু বাড়ে, মানে পরিবর্তনটা দেখতে পাচ্ছ কি তোমরা? এই যে এইখানে এইটুকু, এই যে এইটা হচ্ছে এইটুকু পরিবর্তন, বাস এটা সামনের দিকে বেড়ে যাচ্ছে, এইটুকু পরিবর্তন হচ্ছে দৈর্ঘ্য বরাবর। তাহলে প্রস্থ বরাবর পরিবর্তনটা কী হবে? অনেক কম। ওই জন্যই মানে যাদের দৈর্ঘ্যটা বেশি তাদের মধ্যে শুধুমাত্র দৈর্ঘ্যটা থাকে, ওই জন্য তাদের ক্ষেত্রে বলছি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা দৈর্ঘ্য প্রসারণ হবে, দৈর্ঘ্যের প্রসারণ। 1 নাম্বার। 2 নাম্বার, যদি দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই থাকে, দুটোই কম্পেয়ারেবল, মানে এটা ধরো 5 মিটার, এটা ধরো 2 মিটার, তখন তো এটাকে বেশি বলতে পারবো না, এটাকে কম বলতে পারবো না, সেক্ষেত্রে আমার এটাকে বলতে হবে 2 নম্বরে ক্ষেত্র প্রসারণ, মানে দুটোই প্রসারণ হবে, ক্ষেত্র প্রসারণ। 3 নম্বরে বলবো যদি একটা ঘনকাকার বস্তু, মানে এইটাই ধরো এই বস্তুটা, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, দেখো 3টা জিনিসই আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ এবং উচ্চতা, 3টা জিনিসই আছে। তাহলে যদি এদিক বরাবর বাড়ে, তাপ পেলে এদিক বরাবরও বাড়বে, এদিক বরাবরও বাড়বে এবং এদিক বরাবরও বাড়বে। বুঝতে পারছো না? বলো, খুব সাধারণ জিনিস। তাহলে এইটাকে বলা হচ্ছে আয়তন প্রসারণ, হয়েছে। তাহলে প্রথম থেকে আরেকবার রিভাইজ করে দিচ্ছি। দৈর্ঘ্য প্রসারণ মানে কি? যখন দৈর্ঘ্যটা প্রস্থের চেয়ে অনেক বেশি, কোনো একটা রড নিয়েছি, কোনো একটা রডের দৈর্ঘ্য ধরো এত বড়, প্রস্থটা ধরো কম, তাহলে যদি দৈর্ঘ্যটা প্রস্থের চেয়ে অনেক বেশি হয়, তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র দৈর্ঘ্য বরাবর পরিবর্তন। ধরো প্রথমে L দৈর্ঘ্য ছিল, এখন তাপের প্রভাবে ধরো এটা এই যে L1 ছিল, পরে ধরো বেড়ে L2 হয়েছে। এক্ষেত্রে ধরো প্রাথমিক দৈর্ঘ্যটা S1 ছিল, এখন বেড়ে S2 হয়েছে। ক্ষেত্রফলটা এটা, এই যে ক্ষেত্র প্রসারণ এটা। আর আয়তন প্রসারণ মানে একটা ঘনকাকার বস্তু বলবো, ঘনকাকার বস্তু, তার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা 3টাই হলে, তাহলে প্রাথমিক আয়তন V1 ছিল, এখন বেড়ে হয়েছে V2, বুঝছে? এবার এই জিনিসগুলো তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে না, পরীক্ষায় যেগুলো আসবে সেগুলো হচ্ছে এখান থেকে শুরু হচ্ছে। এবার নোট ডাউন করবে যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, সেটা বোঝার আগে আমি তোমরাকে একটা কোশ্চেন করাবো, সেটা হলো, বা একটা জিনিস বোঝাচ্ছি, সেটা বুঝো ভালো করে, যে দৈর্ঘ্যের যে প্রসারণটা হচ্ছে, ধরো আমি দৈর্ঘ্য বরাবর, আমি ধরো একটা কঠিন দৈর্ঘ্য নিয়েছি, কঠিন পদার্থ নিয়েছি, যেটা হচ্ছে এটা। এবার এই কঠিন পদার্থটাকে যদি আমি তাপ দিই, তাপ যদি দেওয়া হয় কী হবে? L1 ছিল, এখন ধরো বেড়ে গেল, ভালো করে বুঝবে, একটা বুঝে নিলে বাকিগুলো সব একই রকম। তাহলে L1 ছিল, এখন বেড়ে ধরো L2 হয়েছে, তাহলে কতটা পরিবর্তন হলো? দৈর্ঘ্যের পরিবর্তন কতটা হলো বলো? প্রথমে বলছি ধরো উষ্ণতাটা T1 ডিগ্রি সি ছিল, এখন উষ্ণতাটাকে বাড়িয়ে T2 ডিগ্রি সি করেছি। অবশ্যই T2 গ্রেটার দ্যান T1, উষ্ণতা যদি বেশি না হয় তাহলে তাপ পাবেনি, বেশি হবে না, বাড়বেও না। তাহলে দৈর্ঘ্য, যেমন তোমাদের পড়াশোনার চাপ না হলে, তোমরা পড়োনি, সেম জিনিস, উষ্ণতা বেশি না হলে আয়তন প্রসারণ হবে, ঠিক আছে? তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি সমান L2 - L1, বা দৈর্ঘ্যের পরিবর্তনও লিখতে পারি, একই জিনিস।
তাহলে দৈর্ঘ্যের পরিবর্তন হয়েছে L2 মাইনাস L1। এবার তোমরা একটা কথা বলো, এই দৈর্ঘ্যের পরিবর্তন L2 মাইনাস L1টা কার উপর নির্ভর করছে? এই প্রাথমিক দৈর্ঘ্যটা যদি বেশি হয় তাহলে এই দৈর্ঘ্যের পরিবর্তনটা নিশ্চয়ই বেশি হবে, ঠিক আছে? তোমার যদি চাপ বেশি থাকে তাহলে তোমার পড়াশোনা করার মানে প্রথমে ধরো তোমার পড়াশোনার চাপটা বেশি, তাহলে তুমি পড়বে বেশি না কম পড়বে? অবশ্যই বেশি পড়তে হবে। তাহলে দৈর্ঘ্যের মানে প্রাথমিক চাপটার উপর নির্ভরশীল। সেম জিনিস এখানেও হচ্ছে, দেখো তোমার প্রাথমিক যে দৈর্ঘ্যটা, এই মার্কারটা ধরো এইটাকে আমি তাপ দিচ্ছি, যতটা প্রসারিত হবে, আর এই পুরো এই মার্কারটাকে আমি তাপ দিচ্ছি, কোনটার ক্ষেত্রে প্রসারণটা বেশি হবে? নিশ্চয়ই বড়টার ক্ষেত্রে। এই ছোটোটার ক্ষেত্রে নিশ্চয়ই হবে এইটা আর এইটা। তাহলে এইটার ক্ষেত্রে প্রসারণটা কম হবে, এটার ক্ষেত্রে প্রসারণটা বেশি হবে। এর দৈর্ঘ্যটা বেশি ছিল, প্রাথমিক দৈর্ঘ্যটা। তাহলে আমি বলবো প্রপোর্শনাল টু L1, ঠিক আছে? প্রাথমিক দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক। আবার 2 নম্বর কেস, এটা তোমরা আশা করছি বুঝতে পারছো যে উষ্ণতার পার্থক্য যত বেশি হবে, ধরো প্রথমে 10 ডিগ্রি ছিল, উষ্ণতা ধরো 20 ডিগ্রি করা হলো, উষ্ণতার পার্থক্য কত হলো? 10 ডিগ্রি সি। এবার এখন ধরো 10 ডিগ্রি সি আছে, উষ্ণতা ধরো 200 ডিগ্রি সি করা হলো, উষ্ণতার পার্থক্য কত করা হয়েছে? 190 ডিগ্রি সি। আরেকটা জিনিস তোমরা বুঝিয়ে দিই, ধরো এটা 2000 ডিগ্রি সি, এটা ধরো 2001 ডিগ্রি সি, উষ্ণতার পরিবর্তন কত হয়েছে? 1 ডিগ্রি সি। তাহলে এই ক্ষেত্রে 2000 হলেও মানে L1 আর L2 হলেও এই দুজনের দৈর্ঘ্যের পরিবর্তন এই দুই ক্ষেত্রে কমই হবে। এই ক্ষেত্রে ধরো L1 থাকলো, এই ক্ষেত্রে L1-এর কাছাকাছি থাকবে মানটা, বেশি পরিবর্তন হবে না, কারণ উষ্ণতার পার্থক্যটা প্রায় একই আছে, যতই আমার বেশি থাকবে, ঠিক আছে? তাহলে এখানে বলতে পারি L2 মাইনাস L1 প্রপোর্শনাল টু T2 মাইনাস T1। এবার দুজনকে যদি একত্রে লিখি তাহলে যৌগিক ভেদের সূত্র থেকে পাবো প্রপোর্শনাল টু L1 ইন্টু T2 মাইনাস T1, বা প্রপোর্শনালিটিকে তুলতে গেলে একটা ধ্রুবক দিতে হয়, L1 সমান আলফা ইন্টু L1 T2 মাইনাস T1, বুঝছো? এবার এই জিনিসটাকে আমি যদি লিখি, ধরো আলফা সমান কি লিখব? L2 মাইনাস L1 বাই L1 T2 মাইনাস T1। এই আলফাটাকেই বলা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এবার একটা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বা আয়তন প্রসারণ গুণাঙ্ক যদি একটা গুণাঙ্কের একক তুমি মুখস্থ করতে পারো, বাকিগুলো তোমাকে করতে হবে না, একটা এখানটাই করে দিচ্ছি। দেখো যদি L1-এর মানটা 1 হয়, T2 মাইনাস T1-এর মানটা 1 হয়, তখন আলফা সমান কত হচ্ছে? এটা যদি 1 হয় তখন আলফা সমান লিখতে পারি L2 মাইনাস L1, মানে কি দৈর্ঘ্যের পরিবর্তন। তাহলে ভাষাটা দেখো, কোনো কঠিন পদার্থের একক দৈর্ঘ্যের উষ্ণতা 1 ডিগ্রি সি বৃদ্ধি করলে তার যে পরিমাণ দৈর্ঘ্যের প্রসারণ হয় তাকেই বলে ওই কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। আরও একবার বলছি, কোনো কঠিন পদার্থের একক দৈর্ঘ্যে একক উষ্ণতার পরিবর্তন ঘটালে যে পরিমাণ দৈর্ঘ্যের বৃদ্ধি হয় বা যে পরিমাণ দৈর্ঘ্যের পরিবর্তন হয় তাকেই বলে তার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। একই রকম সংজ্ঞা তোমরা ক্ষেত্রফলটা দিয়ে বলতে পারবে, এবং সেই ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ককে বিটা দিয়ে প্রকাশ করা হয়। বিটা সমান S2 মাইনাস S1 বাই S1 ইন্টু T2 মাইনাস T1, হয়েছে? আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা সমান V2 মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1। সবগুলো এক জায়গায় করাচ্ছি, তার একটা কারণ আছে। এবার দেখো, এটা আশা করছি সবাই তুলে নিয়েছো। এবার দেখো তাহলে আলফা বিটা গামা, বুঝছে? বিটার সংজ্ঞাটা দেখো, একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো কঠিন পদার্থের 1 ডিগ্রি সি উষ্ণতা বা একক উষ্ণতা বৃদ্ধির জন্য বা বৃদ্ধি করলে যে পরিমাণে ক্ষেত্রফলের পরিবর্তন হবে তাকেই বলা হবে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। আয়তন, একক আয়তনের কোনো কঠিন পদার্থের উষ্ণতার পার্থক্য 1 ডিগ্রি সি করলে বা একক বৃদ্ধি করলে যে পরিমাণের আয়তনের প্রসারণ হবে তাকেই বলবো কি ওর আয়তন প্রসারণ গুণাঙ্ক, হয়েছে? আলফা বিটা গামা। এবার এই আলফা বিটা গামা এদের একক কী হবে? এদের একক দেখো, ভালো করে দেখো, L2 মাইনাস L1 মানে কি? আলফা সমান, মানে আলফায়ের একক আমি বের করছি, আলফায়ের একক। L2 মাইনাস L1 মানে কি? উপরটা আছে দৈর্ঘ্যের একক, ভালো করে বুঝবো, দৈর্ঘ্যের একক বাই L1 মানে দৈর্ঘ্যকে প্রকাশ করছে, তাহলে এটাও কি হলো? দৈর্ঘ্যের একক ইন্টু T2 মাইনাস T1টা কাকে প্রকাশ করছে? উষ্ণতার একক। তাহলে বলো
যদি ধরো লিখি মিটার বাই মিটার, কেটে যায়, সেম দৈর্ঘ্যের একক বাই দৈর্ঘ্যের একক, কেটে গেল, পড়ে রইল কত 1 বাই উষ্ণতার একক। তাহলে একটু আগেই তোমরাকে পড়েছি উষ্ণতার একক। উষ্ণতার একক সিজিএস পদ্ধতিতে কী হয়, ডিগ্রি সি। তাহলে আলফা এর একক সিজিএসে কী হবে, ডিগ্রি সি ইনভার্স। এসআই পদ্ধতিতে কী হবে, কেলভিন ইনভার্স। এফপিএস পদ্ধতিতে কী হবে, ডিগ্রি এফ ইনভার্স। বুঝতে পেরেছো সবাই? আশা করছি। দেখো কিছু মুখস্থ করতে হলো এখনও অবধি। তো উষ্ণতার একক থেকে সব হয়ে গেল 1 বাই উষ্ণতার একক, শুধু উপরে -1 দিয়ে দিলাম। মাত্রাটা তোমরা নিজেরাই পারবে। উষ্ণতার মাত্রা কত ছিল একটু আগেই করেছি, সবাই বলো থিটা। তাহলে এর মাত্রা কত হবে, থিটা ইনভার্স। ঠিক আছে, এবার বিটাটার ক্ষেত্রে লক্ষ্য করো তোমরা একটা মেইন জিনিস, বিটা S2 - S1 মানে ক্ষেত্রফলের পরিবর্তন, S1 মানে হচ্ছে প্রাথমিক ক্ষেত্রফল, T2 - T1 মানে উষ্ণতার একক পরিবর্তন। তাহলে ক্ষেত্রফলের একক কেটে গেল, পড়ে রইল উষ্ণতার একক। তাহলে আলফায়ের যা একক বিটায়ের একক তাই। গামার ক্ষেত্রে দেখো V2 - V1 ক্ষেত্রফলের একক, এই আয়তনের পরিবর্তন মানে আয়তনের একক, V1 আয়তনের একক, T2 - T1 একই রকমভাবে কিসের একক, উষ্ণতার একক। পেলে? তাহলে আলফা বিটা গামায়ের একক পেয়ে গেছে। একক সম্পর্কে কোনো অসুবিধা হবে? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলুক, আয়তন প্রসারণ গুণাঙ্ক বলুক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলুক, যে কোনো গুণাঙ্ক বলুক তার একক হবে সিজিএস পদ্ধতিতে ডিগ্রি ইনভার্স, এসআই পদ্ধতিতে কেলভিন ইনভার্স, এফপিএস পদ্ধতিতে ডিগ্রি ফারেনহাইট ইনভার্স। ঠিক আছে, আশা করছি কঠিনের ক্ষেত্রে যে প্রসারণটা হলো তার ক্ষেত্রে কোনো অসুবিধা থাকার কথা নয়। এবার যে থিওরিটিক্যাল কোশ্চেন আছে যে রেল লাইনের, এই ক্লাসটা করার পরে আর একটা প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন সেটার একটা মানে একটা ভিডিও তোমরাকে দেবো, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি পিডিএফ ফরম্যাটে দেবো সেটা আর কি। ঠিক আছে, সেটা ফেস থাকবে না, মানে অ্যাকচুয়ালি সেটা বুঝতে পারছো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন উইথ অ্যান্সার থাকবে। তাহলে সেখান থেকে তোমরা ওটা নোট ডাউন করে নেবে, বাকি যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো এসেছে। ঠিক আছে, বাকি কঠিন পদার্থের এক্সাম্পল বলতে পারো যে তাপ দিলে রেল লাইনের যে রেল লাইন কঠিন পদার্থ, তাহলে এই যে পুরাটা যদি রেলপাতটা যদি লম্বা রেখে দিতাম, যদি হিট পেতো তাহলে আস্তে আস্তে মানে রেলের ঘর্ষণের ফলে এবং তাপের প্রভাবে এই রেল লাইনটা আস্তে আস্তে বাড়তো, তাহলে ফেটে যেত, এখানে বিরুদ্ধজনিত বল সৃষ্টি হতো, ফেটে যেত। ওই জন্যই মাঝে মাঝে রেল লাইনগুলোকে দেখবে মাঝে মাঝে কাটা থাকে এবং সেখানে ফিস প্লেট লাগানো থাকে, যে ফিস প্লেট লাগানো থাকে, তার ফলে কি এটা দৈর্ঘ্য বরাবর প্রসারিত এবং সংকুচিত হওয়ার সুযোগ থাকে, তাহলে এই রেল লাইনের কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনাটা কমে যায়। এই কোশ্চেনটা প্রিভিয়াস ইয়ারে এসেছে, এটা থিওরিটিক্যালি লিখিয়ে দেবো তোমরা ভালোভাবে, সেটা তোমরা পরের ভিডিওটা যেটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলিউশন থাকবে সেটাতে অবশ্যই দেখে নেবে, কনসেপ্টটা বলে দিয়েছি। ওকে, এরপরে আসছি তরলের ক্ষেত্রে, বা এক্ষেত্রে এই আলফা বিটা গামা সম্পর্কে আরও কিছু একটু আইডিয়া তোমরাকে দিয়ে দিই তরলে যাওয়ার আগে। আলফা বিটা এবং গামার মধ্যে সম্পর্ক, এখান থেকেও কোশ্চেন এসেছে, আলফা বিটা গামা এর সম্পর্ক কী আছে, আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3, এটাও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3 একটা কোশ্চেন করায় তাহলে তোমাদের সুবিধা হয়ে যাবে। ধরো আমি বললাম যে পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক পিতলের মনে হচ্ছে 18 × 10⁻⁶ ডিগ্রি সি ইনভার্স হলে এর ক্ষেত্র এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক মানে আলফাটা দেওয়া আছে, 18 × 10⁻⁶ ডিগ্রি সি ইনভার্স। হ্যাঁ, তাহলে বিটাটা হয়ে যাবে কত, 2 × আলফা, 2 × আলফা সমান 2 × যে মানটা বলে দিয়ে আছে তোমরা এটা কমেন্টে অবশ্যই জানাবে কত বেরোলো। এবং গামা সমান দেখো 3 × আলফা, দেখছো কত সহজেই হয়ে যাচ্ছে। তাহলে 3 দিয়ে আলফার মানটা বসিয়ে এটাও কমেন্টে তোমরা জানাবে। আরও একটা কোশ্চেন এখান থেকে আমি করে নিতে পারি যে পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 18 × 10⁻⁶ ডিগ্রি সি ইনভার্স বলতে কী বুঝো দেখো এখান থেকে হবে যে একটি পিতলের কোনো পিতলের কঠিন বা পিতলের দণ্ডের কোনো পিতলের দণ্ডের 1 সেমি, ঠিক আছে, বা 1 সেমি দীর্ঘ কোনো পিতলের, ওটা বললে বেশি ভালো ভাষাটা, 1 সেমি দীর্ঘ কোনো পিতলের উষ্ণতার পার্থক্য 1 ডিগ্রি সি করলে
তার দৈর্ঘ্যের পরিবর্তন বা দৈর্ঘ্য যদি বৃদ্ধি পেয়ে 18 × 10⁻⁶ সেন্টিমিটার হয়, কী বললাম, 1 সেমি দৈর্ঘ্যের একটা পিতলের দণ্ড ছিল, সেই দণ্ডটার উষ্ণতা আমি 1 ডিগ্রি সি বাড়ালাম, বাড়ানোর ফলে দৈর্ঘ্যের প্রসারণটা হলো কত, 18 × 10⁻⁶ সেন্টিমিটার। তবে আমি বলবো এটা তার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, আশা করছি কনসেপ্ট ক্লিয়ার করতে পেরেছি। এবং হয়েছে এটা, তোমরা উত্তরটা অবশ্যই জানাবে। আরও একটা কোশ্চেন এখান থেকে আছে, যেটা হচ্ছে যে আলফায়ের মান সেলসিয়াস স্কেলে ধরো আলফা ডিগ্রি সি, আলফায়ের মান ফারেনহাইট স্কেলে আলফা এফ, আর আলফায়ের মান কেলভিন স্কেলে আলফা কে হলে এদের মধ্যে যে সম্পর্কটা আছে সেটাও কিন্তু ইম্পর্টেন্ট, সেটা দেখো কোশ্চেন এসেছে যে আলফা এফ, তোমরা সরাসরি মনে রাখবে আলফা এফ সমান 5/9 আলফা সি হয়ে গেছে। আরেকটা হচ্ছে আলফা কে সমান আলফা সি। ঠিক আছে, এই কোশ্চেনটাও হয় যে ধরো আমি পিতলের ক্ষেত্রেই বলছি, পিতলের আলফা সমান হচ্ছে ধরো 18 × 10⁻⁶ ডিগ্রি সি ইনভার্স। এই মানটা আমি যদি এসআই পদ্ধতিতে মানে কেলভিন স্কেলে নিয়ে যাই তাহলে কত হবে বলতো, ডিগ্রি সি ইনভার্স। তাহলে এসআই পদ্ধতি বা কেলভিন স্কেলে নিয়ে গেলে দেখো আলফায়ের মান আলফা সি যত হবে আলফা কে এরও তাই হবে। তাহলে কত লিখবো, 18 × 10⁻⁶, কিন্তু এটা কেলভিন ইনভার্স হয়ে যাবে তখন শুধুমাত্র। তাহলে সেলসিয়াস স্কেলে এবং কেলভিন স্কেলে দেখো আলফায়ের মানটা একই থাকে। কারণ কি, কারণ আমি জানি কেলভিন স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত হয় 273 কে, নিম্ন স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত হয় 373 কে, গ্যাপটা কত 1 ডিগ্রি মানে 1 কে করে। একই রকম ডিগ্রি সি এর কত 0 থেকে 100 ডিগ্রি, গ্যাপটা কত 1 ডিগ্রি সি করে। তাহলে যেহেতু এই ক্ষেত্রে প্রতি 1 ডিগ্রি সি উষ্ণতা বৃদ্ধি করলে বা প্রতি একক মানে 1 কেলভিন যদি বাড়ায় এবং এখানে যদি 1 ডিগ্রি বাড়ায়, দেখো উষ্ণতার পরিবর্তনটা সেম মানে অন্তরটা একই রেখেছে, অন্তরটা যদি একই থাকে ওই জন্য আলফা কে আর আলফা সির মানটা একই হয়। এই কোশ্চেনটাও লিখিয়ে দেবো কিন্তু তোমরাকে। তাহলে আলফায়ের মান কেলভিন স্কেলে এবং সেলসিয়াস স্কেলে একই হয়, শুধুমাত্র এককটার পরিবর্তন হয়ে যাবে। তুমি যদি এসআই পদ্ধতিতে দিয়েছে, তুমি যদি এটা ডিগ্রি সি লিখে দাও, তুমি কিন্তু এটা কেটে দেবে, বুঝছে? তোমার কী করতে হবে, এটা অবশ্যই মানটা একই থাকবে, শুধুমাত্র এককটা কেলভিন ইনভার্স হয়ে যাবে। বুঝে আশা করছি বুঝতে পেরেছো। আর যদি ফারেনহাইট স্কেলে বার করতে বলি তাহলে আলফা এফ সমান 5/9 ইন্টু আলফা সি এর মানটা বসিয়ে দেবে। এটাও তোমাদের কিন্তু হোমওয়ার্ক থাকছে, হোমওয়ার্ক, এটা কমেন্টে জানাবে অবশ্যই। এর মানটা আলফা এফের মানটা কত এলো তোমরা কমেন্টে জানাবে। তাহলে এখান থেকে আলফা বিটা গামা সম্পর্কে সব আইডিয়া। তাহলে আলফার ক্ষেত্রে যেমন হচ্ছে সিমিলারলি হবে বিটার ক্ষেত্রে, বিটা এফ সমান কত লিখবে 5/9 বিটা সি, এবং বিটা কে সমান কত লিখবে বিটা সি। সিমিলারলি গামাটার ক্ষেত্রেও করতে পারবে। তাহলে কঠিনের ক্ষেত্রে যাবতীয় জিনিস এখানে কিন্তু কমপ্লিট করা হলো। এরপরে আসছি তরলের ক্ষেত্রে কী ঘটনাটা ঘটে। ঠিক আছে, তরলের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে সেটা আবার দেখো। তরলের তাপীয় প্রসারণ। তাহলে তরলের না আছে দৈর্ঘ্য, না আছে প্রস্থ, না আছে মানে ক্ষেত্রফল, দৈর্ঘ্য প্রস্থ ক্ষেত্রফল নেই, শুধুমাত্র আছে আয়তন। তাহলে এর শুধুমাত্র আয়তনের প্রসারণ হবে, হয়েছে। তরলের ক্ষেত্রে শুধুমাত্র কিসের প্রসারণ হবে, আয়তনের প্রসারণ হবে। এবার এই আয়তনের প্রসারণটাই দুরকমভাবে হতে পারে। একটাকে বলা হয় প্রকৃত প্রসারণ, আর একটাকে বলা হয় আপাত প্রসারণ। ঠিক আছে, প্রকৃত প্রসারণ কাকে বলে, প্রকৃত নামে আছে প্রকৃত, আর এটা আপাত মানেই বুঝতে পারছো অ্যাপারেন্ট, এটা রিয়েল, আর এটা হচ্ছে তোমার অ্যাপারেন্ট, RENT অ্যাপারেন্ট, বুঝছে, অ্যাপারেন্ট আর এটা রিয়েল, ইংরেজিগুলো যদি জানতে চাও। এবার প্রকৃত প্রসারণ মানে কি, ভালো করে একটা এক্সাম্পল নিল তাহলে একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ধরো একটা পাত্রে তরল আছে, এটাকে আমি তাপ দিচ্ছি, তাপ। আবার সেম জিনিস আর একটা পাত্রে তরল আছে, তাকেও তাপ দেওয়া হচ্ছে। দুটো ঘটনা হবে। আমি যদি তাপ দিই, বুঝছে, যদি তাপ দিই তাহলে কী কী ঘটনা ঘটতে পারে। 1 নম্বর কেস, এই যে তরলটা আছে আমি এটাকে 1 নম্বর ধরছি, 1 নম্বর কেস
এটা 2 নম্বর বলছি, কারণ বুঝতে পারবে একটু পরে। যদি আমি এটাকে তাপ দিই তাহলে কী হবে, তরলটার প্রসারণ হলো। যদি তরলটার প্রসারণ হলো, তরলটার আয়তনের প্রসারণ হলো ধরো V2, প্রাথমিক ছিল V1, তাহলে পরিবর্তন হলো এটা V1, কিন্তু উষ্ণতা T2 থেকে মানে T1 থেকে T2 করেছি, এটা যেটা এলো সেটাকে বলা হয় গামা, এখানে যেটা আসবে সেটা হচ্ছে গামা এ। মানে কি, আপাত প্রসারণ যেটা হলো বাই প্রাথমিক আয়তন ইন্টু উষ্ণতার পার্থক্য। এক্ষেত্রে কী বললাম, যখন তাপ দিচ্ছি শুধুমাত্র তরলটার প্রসারণ হচ্ছে, ভালো করে বোঝো। পাত্রের প্রসারণটাকে আমি কী করলাম, উপেক্ষা, বুঝেছো? যেমন ভুলভাল জিনিসগুলোকে যেমন উপেক্ষা করে চলতে হয়, ইগনোর করতে হয়, ঠিক আছে? অনেক কিছু জিনিসকে উপেক্ষা করা উচিত কিন্তু তোমরা করতে পারো না, কিন্তু করতে হবে এরপরে, সময় এসে গেছে। মাধ্যমিকে যদি ভালো স্কোর করতে চাও, ধরো 100-র মধ্যে যদি তুমি 90-র উপরে পেতে চাও, 90+, তাহলে কিন্তু অনেক কিছুকে উপেক্ষা করতে হবে। সেম জিনিস আপাত প্রসারণের ক্ষেত্রে উপেক্ষা করে দিল, বলছে এই পাত্রের যে প্রসারণটা হচ্ছে উপেক্ষা করে দিল। আমি যদি উপেক্ষা করে দিই কী অসুবিধা হবে এটা দেখো। আমি যদি ভিন্ন পাত্রে ওই তরলটাকে রাখি, তাহলে ভিন্ন পাত্রের ক্ষেত্রে আপাত প্রসারণটা আলাদা আলাদা আসবে না, আসবে না বলো? ম্যাজিকটা দেখো, এই একটা পাত্র আছে ধরো, এটা গ্লাস, এই একটা পাত্র আছে ধরো, এটাকে আমি কী বলবো, তামা। তামার পাত্রে জল খায় না অনেকে, তামা আছে। আর একটা ধরো রূপোর গ্লাস, রূপো, ঠিক আছে? তিনটেতেই একই পরিমাণ তরল আছে, তিনটেকেই হিট করা হলো। এবার বিভিন্ন কঠিন পদার্থের ক্ষেত্রে, বিভিন্ন পদার্থের ক্ষেত্রে প্রসারণটা কী হয়, বিভিন্ন হয়। তাহলে এই পাত্রের প্রসারণটা যেটা হবে, এই পাত্রের প্রসারণটা, এই পাত্রের প্রসারণটা নিশ্চয়ই আলাদা হবে। যদি আলাদা হয় তাহলে দেখো আমি কি বলেছি, উপেক্ষা করতে নিই। এই যে রূপো, গ্লাস, তামা বলছে আমি মানবো না, আমি কি করবো, উপেক্ষা। যদি উপেক্ষা করে দিই, তিনজনকে উপেক্ষা করে দিলাম, উপেক্ষা করে দিলে কি পাবো, পাবো যে এর ক্ষেত্রে ধরো গামা এর একটা মান পাবো, গামা A1 বলছি, এর ক্ষেত্রে একটা মান পাবো গামা A2, এর ক্ষেত্রে মান পাবো গামা A3, তিনটাই কিন্তু আলাদা আলাদা আসবে। বুঝতে পারলে না, পারলে না? তাহলে এই যে আপাত প্রসারণ গুণাঙ্ক যে মানটা আসছে, এটা কি তরলের নিজস্ব ধর্ম হলো? বিভিন্ন একই তরল ভিন্ন পাত্রে রাখলাম, ভিন্ন হয়ে গেল, রূপ আলাদা দেখিয়ে দিল, মান আলাদা দেখিয়ে দিল। তাহলে কী হলো, মানে তোমার কাছে তোমার একটা বন্ধু আছে, তোমার কাছে এক কথা বলছে, তোমার নেই, আর একটা অন্য একটা বন্ধুর কাছে অন্য কথা বলছে, তাহলে বুঝতে পারছো তার রূপটা কেমন? সেম জিনিস আপাত। আপাত আপাত জিনিসের উপর বিশ্বাস নয়, যা করবে প্রকৃত বন্ধু বানাবে, আপাত বন্ধু বলে কিছু হয় না, ঠিক আছে? তাহলে গামা A1, গামা A2, গামা A3 তিনটে ভিন্ন হলো। তাহলে এইটাকে আপাত প্রসারণকে তরলের নিজস্ব ধর্ম বলবো কি, বলবো না, ঠিক আছে? এতটা অবধি ক্লিয়ার। এরপরে প্রকৃততে আসছি। প্রকৃতর ক্ষেত্রে সেম কনসেপ্ট আছে, সেম ছবি রাখবো। প্রকৃতর ক্ষেত্রে যদি আমি তাপ দিই, প্রকৃত মানে কি, যেটা ঘটছে আসলে। প্রকৃত মানে কি, ধরো আমি পড়াশোনা করছি নি, আমি 30 পাবো, আমাকে মেনে নিতে হবে যে আমি 30 পাবো। আমাকে এটা ভাবলে চলবে না যে আমি পড়ছিও নি অথচ আমি 90+ পাবো, ঠিক আছে? আমি যদি না পড়ি তাহলে আমাকে 30ই পেতে হবে। এবার আসছি, তা প্রকৃত প্রসারণ যদি হয় তাহলে সেক্ষেত্রে দেখো কী হবে, যদি হিট দেওয়া হয় তাহলে পাত্রটা যে পাত্রে রাখা হয়েছে তারও প্রসারণ হবে এবং তার সঙ্গে এই তরলটারও প্রসারণ হবে। তাহলে যদি আমি ভিন্ন পাত্রে রাখি, তরলের প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ বলছি। প্রকৃত প্রসারণ মানে কি বলছি, দেখো এখানে লিখছি, প্রকৃত প্রসারণ মানে পাত্রের প্রসারণ তো হচ্ছেই, প্লাস তরলের প্রসারণ, পাত্রের প্রসারণ প্লাস তরলের প্রসারণ। তাহলে যদি আমি প্রকৃত প্রসারণকে গামা আর দিয়ে প্রকাশ করি, তাহলে পাত্রের প্রসারণ কত হবে, গামা জি, প্রসারণ গুণাঙ্ক অ্যাকচুয়ালি গামা জি, আর তরলের প্রসারণ মানে আপাত প্রসারণ গুণাঙ্ক গামা এ লিখতে পারি, ঠিক আছে? তাহলে গামা আর সমান গামা এ প্লাস গামা জি, কোন মানটা বেশি হবে, অবশ্যই গামা আর, গামা এ হচ্ছে বেশি হবে। বুঝতে পেরেছো, কোনো অসুবিধা থাকার কথা নেই, বুঝলে কনসেপ্ট? তাহলে নিজস্ব ধর্ম কোনটা হবে, অবশ্যই দেখো একই তরল বিভিন্ন পাত্রে রেখেছি, আলাদা করে দিয়েছি, ইগনোর করে দিয়েছি যে আমি এটাকে উপেক্ষা করলে হবে না, ওখানে উপেক্ষা করছিলাম, এখানে উপেক্ষা করিনি, আমি মেনে নিলাম। মেনে নেওয়া এবং উপেক্ষা করে নেওয়া দুটোর মধ্যে পার্থক্য আছে। যে আমি পড়াশোনা করছি না অথচ আমি নাম্বার বেশি চাইছি, এটা হচ্ছে উপেক্ষা করা। এক, আমি পড়াশোনা করছি না, তারপর আমি জানি যে পড়াশোনা করছি না, দিয়ে আমি পড়াশোনা করতে বসছি, সেটা হচ্ছে মেনে নেওয়া, মেনে নিয়ে আমি পড়তে বসছি, তাহলে সেটা হচ্ছে তোমার প্রকৃত। তাহলে প্রকৃত প্রসারণটা হচ্ছে নিজস্ব ধর্ম, ঠিক আছে? এবার এখান থেকে সেম কনসেপ্ট আসবে, এর একক মাত্রা সব হয়ে গেছে, সংজ্ঞাগুলো একটু পড়ে নেবে একই রকমভাবে। কি, একক আয়তনের কোনো তরলের একক উষ্ণতা বৃদ্ধির জন্য যে পরিমাণ আপাত প্রসারণ হবে তাকে বলবো আপাত প্রসারণ গুণাঙ্ক, আর যে পরিমাণ প্রকৃত প্রসারণ হবে তাকে বলবো প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। সম্পর্কটাও লিখে দিয়েছি, নিজস্ব ধর্মও বলে দিয়েছি ব্যাখ্যা করে, ঠিক আছে?
এবার লাস্ট বাট নট দ্য লিস্ট, গ্যাসের প্রসারণ। গ্যাসের প্রসারণ, গ্যাসের প্রসারণ, গ্যাসের প্রসারণ। গ্যাসের কি দৈর্ঘ্য আছে নাকি? না নেই। প্রস্থ? না নেই, শুধুমাত্র আয়তন আছে, তাহলে আয়তন প্রসারণই হবে, আয়তন প্রসারণ। এবার গ্যাসের ক্ষেত্রে একটা অসুবিধা আছে, গ্যাসের অণুগুলোকে যদি আমি রাখা হয়, গ্যাসের অণুগুলো মানে দূরে দূরে রাখতে হবে। গ্যাসের অণুগুলোর ক্ষেত্রে যদি বয়লের সূত্রে তোমরা কী পড়েছো বলো তো, চাপ প্রপোর্শনাল টু 1/v, অর্থাৎ আয়তন পরিবর্তন হলে চাপ পরিবর্তন হয়। তাহলে গ্যাসের ক্ষেত্রে আয়তন প্রসারণ গুণাঙ্ক আবার দুই প্রকার, একটা হচ্ছে স্থির চাপে, মানে চাপটা স্থির রাখতে হবে, তবেই আয়তনের পরিবর্তনটা বলতে পারবো, আয়তনের প্রসারণটা বলতে পারবো। না হলে কি চাপটা ধরো আয়তনটা বাড়ালাম, চাপটা কমে গেল, দিয়ে নর্মাল থাকবে। তাহলে স্থির চাপ, স্থির চাপে একটা পাবো আয়তন প্রসারণ গুণাঙ্ক, বুঝলি? সেটাকে কী বলবো? স্থির চাপ, তাহলে সেটাকে বলবো গামা পি সমান আয়তনের প্রসারণ v2 - v1 বাই v1 ইন্টু t2 - t1। এখান থেকে দেখো আরেক রকমভাবে লিখতে পারি, v2 সমান v1 ইন্টু 1 প্লাস গামা পি t2 - t1, এই আকারেও লিখতে পারি এটাকে, বুঝছে? এবার আমরা চার্লসের সূত্র কি জানি? চার্লসের সূত্র জানি যে টি উষ্ণতায়, বা চার্লসের সূত্র কি বলা হয়? স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 0 ডিগ্রি সি উষ্ণতায়, মানে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সি বৃদ্ধি বা হ্রাসের জন্য, প্রতি ডিগ্রি সি বৃদ্ধি বা হ্রাসের জন্য সংশ্লিষ্ট গ্যাসের 0 ডিগ্রি সি উষ্ণতায় যে আয়তন ছিল তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। অর্থাৎ ভিটি সমান v0 ইন্টু 1 প্লাস টি বাই 273। এটি চার্লসের সূত্র সবাই পড়েছ। এখানে টিটা কি? উষ্ণতা পার্থক্য t - 0। তাহলে দেখো এই ইকুয়েশনটা যদি এক্ষেত্রেও আমি কি বললাম, চাপ স্থির রেখেছি, চাপ স্থির, এখানেও চাপ স্থির একই, মানে পদার্থের ভরটা একই রেখেছি। যদি স্থির রাখি তাহলে দুজনকে যদি তুলনা করি, এটা অন্তিম আয়তন, প্রাথমিক আয়তন এক টি উষ্ণতার পার্থক্য, তাহলে গামা পি সমান কি পাচ্ছি দেখো, এখান থেকে গামা পি সমান পেয়ে গেলাম দেখো 1/273, আর এককটা কী হবে? ডিগ্রি সি ইনভার্স। বুঝতে পেরেছো? এখান থেকে বহুবার কোশ্চেন এসেছে, এটার থেকে বহুবার। একই রকম আমি যদি এটাকে স্থির চাপ না বলে আমি যদি এটাকে করে দিই স্থির আয়তনে গ্যাসের চাপীয় প্রসারণ বা চাপ প্রসারণ গুণাঙ্ক, সেক্ষেত্রে কী হবে? গামা ভি লিখব P2 - P1 বাই P1 ইন্টু T2 - T1। একই রকমভাবে আমি যদি ওটাকে মানে চাপের সূত্র থেকে যদি করতে চাই তাহলে কী পাই? চাপের সূত্র থেকে পিটি সমান P0 ইন্টু 1 প্লাস টি বাই 273। যদি তুলনা করি আমি মানটা যেটা পাবো সেটা হচ্ছে গামা ভি সমান, এক্ষেত্রে গামা ভি বলবো কারণ ভিটা স্থির, যেটা স্থির সেটা নিচে লিখবো, যেটা স্থির সেটা নিচে লিখবো, ঠিক আছে? গামা ভি সমান কী লিখবো? 1/273 ডিগ্রি সি ইনভার্স। এবং এদের দুজনের অনুপাতটা কত হয়? তাহলে 1/273 বা 1/273 কত হবে? 1। এই কোশ্চেনটাও কিন্তু বহুবার এসেছে। তাহলে পুরোটা একবার রিক্যাপ করে দিচ্ছি কী কী পড়ালাম। তাহলে আমি বললাম কঠিনের ক্ষেত্রে 3 প্রকার প্রসারণ হয়, একটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ, রিপিট করে দিই, কঠিনের ক্ষেত্রে 3 প্রকার প্রসারণ হয়, একটা হচ্ছে তোমার দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, আয়তন প্রসারণ, ঠিক আছে? সংজ্ঞা এবং সে সম্পর্কে আমি একক মাত্রা সব কিছু বলে দিয়েছি। তাদের মধ্যে সম্পর্ক আলফা সমান β/2 সমান γ/3, আলফা সি আলফা কে আলফা এফের মধ্যে সম্পর্ক আলফা এফ সমান 5/9 আলফা সি, আলফা কে সমান আলফা সি হয়ে গেছে বিভিন্ন স্কেলে। তারপরে এলো গ্যাসে তরলের ক্ষেত্রে শুধুমাত্র আয়তন প্রসারণ থাকবে। এবার আয়তন প্রসারণটা তরলের ক্ষেত্রে 2 প্রকার, একটা হচ্ছে প্রকৃত আয়তন প্রসারণ, যখন পাত্রের প্রসারণ এবং তরলের প্রসারণ দুটোকেই আমি কনসিডার করব। আর আপাত প্রসারণ যদি শুধুমাত্র আমি তরলের প্রসারণটাকে ভাবি এবং পাত্রের প্রসারণটাকে উপেক্ষা করে দিই একদম, ঠিক আছে? মানে যেভাবে তোমরা পড়াশোনাকে উপেক্ষা করছো এখন, যদিও করা উচিত নয়। তাহলে কোনটা নিজস্ব ধর্ম বললাম? প্রকৃতটা, তরলের প্রকৃত প্রসারণটা নিজস্ব ধর্ম হয়ে গেল। আর গ্যাসের ক্ষেত্রে এলাম স্থির চাপে, যেটা তোমাদের বইয়ে আছে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক, সেটা তোমাদের কি গামা পি, সেটার মানটা কত বেরোলো? 1/273। এটা বেশি ইম্পর্টেন্ট না, সংজ্ঞাটা পড়ে নেবে ওখান থেকে। আর চার্লসের সূত্র থেকে যেটা করতে হবে, চার্লসের সূত্রটা লিখবে, চার্লসের সূত্র তাহলে ভিটি সমান v0 × 1 প্লাস t/273 পাবো, দিয়ে ওখান থেকে তোমার আমি বার করে নিতে পারবো গামা পি এর মানটা। স্থির চাপ বলেছে তাহলে গামা পি বেরিয়ে যাবে, বুঝেছে? আর গামা পি বাই গামা ভি এর মান 1, ঠিক আছে? আশা করছি এইটুকু
এইটুকু থেকেই তোমরা 4 নাম্বার কিন্তু একদম আরামসে পাবে। এইটুকু জিনিস যদি ভালো করে পড়ো, বারবার রিভাইজ করতে থাকো, এরপর আর কিছু করতে হবে না বাড়িতে। আর তাপ পরিবাহিতাঙ্কের যে ভিডিওটা আসবে, সেই ভিডিওটা কিন্তু তোমরা ভালো করে দেখবে। সেই ভিডিওটার থেকে আজ 4 নাম্বার আসবে, অর্থাৎ মানে তাপ পরিবাহিতাঙ্ক এবং তাপের পরিবহন, তাপ সঞ্চালন সম্পর্কে সমস্ত কিছু ডিটেলসে বলে দেওয়া হবে। আজকে যেরকম মানে আশা করছি যারা ভিডিওটা দেখবে তারা বুঝতে পারবে যে ভিডিওটার কন্টেন্ট কেমন আছে, ঠিক আছে? সো নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর একটু পড়তে থাকো, ঠিক আছে? অনেক তো হলেও উপেক্ষা করা, এবার একটু জীবনটাকে প্রকৃতভাবে জীবনটাকে শুরু করো বা চালু করো আর কি পড়াশোনাটা, ঠিক আছে? তাহলে এই পর্যন্তই থাকছে। থ্যাংক ইউ ভেরি মাচ, বেস্ট অফ লাক।